প্রিয় দর্শক শ্রোতা, আপনি দেখছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। শুরু হলো আদিবাসীদের জীবনমান উন্নয়নে ৭ পর্বের ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান সেতুবন্ধন। আর আজকে দেখবেন এই অনুষ্ঠানটির তৃতীয় পর্ব, প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড ইথিওনিক মাইনরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সাথে আদিবাসীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যেই এই সেতুবন্ধন অনুষ্ঠানটি। আমাদের আজকের বিষয় হলো চাম্পাতলা গ্রামের আদিবাসী জনগোষ্ঠীর নারী ও শিশুর বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়। অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় আয়োজন করেছে কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮ FM। প্রিয় দর্শক, আমরা চাম্পাতলা গ্রামের বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় এবং সেখানকার সমস্যাগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি। আমরা প্রথমেই সেই প্রতিবেদনটি শুনবো, তারপরে আমরা চলে যাব কমিউনিটি সংলাপে। চাম্পাতলা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের একজন শিক্ষক রুবেল মুর্মু, তার সাথে কথা বললে উঠে আসে আদিবাসীদের নানান বিশ্বাসের বাল্যবিয়ের প্রচলনের কথা। আদিবাসী সাঁওতালদের বিশ্বাস, কোনো ছেলে বা মেয়ের 10 থেকে 12 বছরের মধ্যে তাদের বিয়ে দিয়ে দেওয়ার একটা হিড়িক পড়ে যায়। এছাড়া কাছাকাছি বিদ্যালয় না থাকা এবং নিজ ভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ না থাকাও আদিবাসী নারীদের বাল্যবিয়ের অন্যতম প্রধান কারণ। তিনি আরও জানান, আর্থিক সমস্যা ও অসচেতনতার কারণে এই এলাকায় বাল্যবিয়ের হার অনেক বেশি। দারিদ্র্য, অসচেতনতা, শিক্ষার সুষ্ঠু পরিবেশের অভাব, প্রতিকূল সংস্কৃতি, অধিপতি জনগোষ্ঠীর বিরূপ মনোভাব, নিজের ভাষায় লেখাপড়া বা কথা বলার সুযোগের অভাব, কুসংস্কার, নিরাপত্তার অভাব ইত্যাদি নানান কারণে অধিকাংশ সাঁওতাল নারী শিক্ষাজীবন শেষ করার আগেই ঝরে পড়ে, যার ফলে পরিণতি লাভ করে বাল্যবিয়ে। চাম্পাতলা গ্রামের সাঁওতাল কিশোরী প্রমীলা সরেন জানান, সুবিধা বঞ্চিত, অশিক্ষিত ও গ্রামীণ কন্যা শিশুদের মধ্যে বাল্যবিবাহের প্রচলন এখনো উচ্চ হারেই রয়ে গেছে। এমনকি অভিভাবকরাও সচেতন নয়। আমরাও পড়াশোনা করছি অনেক জোর করে জীবনে কোনো একটা ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যাবার জন্য। আমরাও চাই অন্য সম্প্রদায়ের নারীদের মতো বাল্যবিয়ের শিকার না হয়ে একটি ভালো ও সুস্থ জীবনযাপন করতে। ধন্যবাদ। সুন্দরভাবে এই সাঁওতালি সংস্কৃতির মাধ্যমে আমাদের আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার জন্য। সত্যি প্রত্যেকটা জাতিরই, প্রত্যেকটা ধর্মগত একটা সুন্দর সংস্কৃতি থাকে যেটা মানুষকে আকৃষ্ট করে, এবং এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। তো এই সংস্কৃতি বেঁচে থাকুক, আমরা তা লালন করি সবাই। আমরা এই একই ভূখণ্ডে বসবাস করছি, একটি জনপদের মানুষ, অতএব সকল সংস্কৃতি আমাদের সবার জন্যই। সাঁওতালি ভাই বোনেরা আমাদের ভাষা জানেন, কিন্তু আমরা তাদের ভাষা জানি না। এটা আসলে আমাদের জন্য একটু দুঃখের। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা অবগত আছেন, গত 1 যুগ ধরে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ইলেকট্রনিক গণমাধ্যম কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮ FM চাঁপাইনবাবগঞ্জ জেলার কমিউনিটিকে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিষয়ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করে আসছে, যা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 1টা পর্যন্ত চলমান থাকে। এই ধারাবাহিকতায় ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড অ্যান্ড ইথনিক মাইনরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় আজকের এই সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ক্ষমতায়ন, জীবন জীবিকা উন্নয়ন, সংস্কৃতি সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সাথে অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যে এই কমিউনিটি সংলাপের আয়োজন করা হয়েছে, যেটি রেডিও মহানন্দার
রেডিও মহানন্দায় সেগুলো সম্প্রচার করা হবে। আজকের বিষয় হচ্ছে বাল্যবিয়ে। আমরা জানি বাংলাদেশে বাল্যবিবাহ আমাদের একটি সামাজিক ব্যাধি। বাংলাদেশে বিভিন্ন জেলায় বাল্যবিবাহের হার অনেক বেশি, যেমন মৌলভীবাজার, সাতক্ষীরা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ সহ আরও অনেক জেলা। চাঁপাইনবাবগঞ্জ বর্তমানে বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার করছে বাল্যবিয়ের দিক থেকে। তো এই বাল্যবিয়ে আমাদের উন্নয়নের গতিকে রোধ করছে। বাল্যবিয়ের কারণে আমরা নারী নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছি। নারীরা হাই স্কুল পর্যায়ে স্কুল থেকে ঝরে পড়ছে, শিক্ষা থেকে ঝরে পড়ছে। এই বাল্যবিয়ের কারণে শুধু পরিবার নয়, ব্যক্তিক জীবনে, তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সামাজিক জীবনে নেতৃত্ববিহীন, এবং রাষ্ট্রীয় জীবনে আমরা নেতৃত্ব পাচ্ছি না। আর সার্বিকভাবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাল্যবিয়ের কারণে। এই সমস্যাটিকে আজকে আমরা তুলে ধরার জন্য এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন করেছি রেডিও মহানন্দার আলোকে, এবং আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের অতিথিবৃন্দগণ আমাদেরকে প্রাণিত করেছেন। সেজন্য আমরা রেডিও মহানন্দার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই আমি আজকের এই সংলাপ অনুষ্ঠানে কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি অত্র এলাকার প্রতিনিধি বাবুডাইং আলোর পাঠশালা স্কুলের শিক্ষক বিমল হাসদাকে। আমি বিমল হাসদাকে বিনীতভাবে অনুরোধ করছি ছোট্ট করে কিছু বক্তব্য রাখার জন্য। প্রত্যেক এলাকায়, প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাল্যবিয়ে প্রচুর বেড়ে গেছে। বাল্যবিয়ে সামাজিক ব্যাধি হিসেবে এখন চিহ্নিত হয়েছে। বাল্যবিয়ে আমাদের কমিয়ে আনার জন্য বিভিন্নভাবে, বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন পর্যায় থেকে সরকারিভাবে অনেক পদক্ষেপ নেওয়া হয়। আমি আশা করব আরও জোরালো পদক্ষেপ আমাদের জন্য আর কি যেন রাখা হয় বা প্রয়োজনীয় একটা দিক হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আমি আরও আমাদের এলাকার সমস্যা হিসেবে আমি চিহ্নিত করতে যাচ্ছি যে শিক্ষার হারটা আমাদের একবারে নিম্নতলায় যাকে বলে। শিক্ষার থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যদি আমাদেরকে বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমরা এটাকে মানতে নারাজ। আমরা উপজাতি হিসাবে আমাদেরকে একটু স্বীকৃতি হিসেবে পেতে চাই। তো আমাদের শিক্ষার মানটা বাড়ানোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। তার পাশাপাশি আমরা আশা করব সরকারিভাবে আমাদের যদি সহায়তা করা যায়। যেমন আমাদের এখানে যদি প্রাইমারি স্কুল অনেক দূরে, প্রায় 2.5 কিলো 1.5 কিলো এরকম দূরে, শিশুদের যেতে অনেক সমস্যা হয়। এই জন্য যদি আমাদের এখানে একটা আপনার উপশিক্ষার এরকম যদি ব্যবস্থা করা যেত, তাহলে স্কুলগামী ছোট বাচ্চারা ক্লাস 3 বছর থেকে প্রাইমারি ক্যাটাগরি যাওয়া পর্যন্ত, যেমন 3 থেকে 5 বছরের মধ্যে, 5 বছর আগে তো প্রাইমারিতে ভর্তি হতে পারে না, এই 3 থেকে 5 বছরের শিশুদের স্কুলগামী করার জন্য আমাদের এলাকায় যদি এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দেওয়া যেত, তাহলে আমি আশা করি হয়তো আমরা আস্তে আস্তে আমাদের শিক্ষার মানটা ধীরে ধীরে বাড়বে। এটাতে দ্রুত গতিতে বা রাতারাতি তার সম্ভব না, এটা একটা সময়ের ব্যাপার, সময় লাগবে। আশা করব আমাদের যদি এখানে এরকম একটা ব্যবস্থা যদি করা যেত। এর পাশাপাশি আমি বলতে চাচ্ছি আমাদের এলাকায় মাদকেরও প্রভাব আছে। এই মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক গ্রহণের ফলে মানুষ নিজের বাক বুদ্ধি সব হারিয়ে ফেলে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এটাকে যদি আমরা সরকারিভাবে আরও যদি ভালো পদক্ষেপ নেওয়া যায় এটা বন্ধের জন্য, তাহলে আমাদের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের সবার জন্য ভালো হবে। আমাদের বর্তমান দেশের পরিস্থিতির প্রেক্ষিতে যদি বলি, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা উপজাতি হিসাবে আমরা চাচ্ছি আমরা যেন নিরাপদে নিশ্চিন্তে আমাদের
বাক স্বাধীনতা যেন থাকে, আমরা যেন নিশ্চিন্তে আমরা চলাফেরার জন্য করতে পারি, এটার জন্য আমাদের একটু নিশ্চিত করা হয়। এর পাশাপাশি আমি বলতে চাচ্ছি, আমাদের এলাকায় প্রথমে যেটা বলছিলাম যে বাল্য বিয়ে, এই বাল্য বিয়ের সম্পর্কে আমরা আসলে আমাদের সমাজ, আমাদের অভিভাবক আমরা অনেক পিছিয়ে আছি, আমরা বুঝতে চাই না। হয়তো দেখা যাচ্ছে পঞ্চম শ্রেণী পাস করার পরে 6, 7, 8 মানে জেএসসি পরীক্ষার আগেই যখনই একটু বিয়ের মতো বয়সে মানে দেখতে চোখে যখন লাগছে, যখন ছেলে উভয় পক্ষেই বলছি যে যখন একটু চোখে লাগছে তখনই কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছে। এর পরবর্তী প্রেক্ষিতে কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু আমরা বুঝতে চাচ্ছি না বা বুঝতে পারছি না। দেখা যাচ্ছে উভয় পরিবারে, মেয়ের পক্ষে বা ছেলের পক্ষে, দুই পরিবারে কিন্তু তখন কি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে উভয় পরিবারের আর্থিক অবস্থা কিন্তু একটা প্রভাব পড়ে, এবং এখানে মা মেয়ে দুইজনেই কি হয়, মানে শিশু এবং তার মা দুইজনে কিন্তু অপুষ্টিতে ভোগে। অনেক সমস্যা আছে, এগুলো থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। আমাদের এগুলোর জন্য আমাদের আরো সচেতনতার জন্য যেন বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, আমি আশাবাদ ব্যক্ত করছি। আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য নিশ্চিত করছি। ধন্যবাদ জনাব বিমল হাসদাকে, খুবই চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। সেই জন্য আমরা ভুগছি সমাজে বাল্য বিয়ে কেন বা এই বাল্য বিয়ে ঘটছে, কারণটা কি, এই বাল্য বিয়ের ফলে আমাদের ক্ষতিটা কি, আমরা কিভাবে পিছিয়ে পড়ছি, জাতি থেকে, উন্নয়ন থেকে আমরা কিভাবে ছিটকে পড়ছি। যদি আমরা বাল্য বিয়ে না করতাম, আরো কিভাবে জাতির উন্নয়নের কাজে আমরা লাগতে পারতাম, আমরা সম্পদ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারতাম। আমাদের মাইক্রোফোন আপনাদের কাছে চলে যাবে, একটু হাতটা উঁচু করলেই আমরা মাইক্রোফোন পৌঁছে দেব। আমি রিপন আস্তাক, গ্রাম চাম্পাতলা, এখানকার আমি স্থানীয়। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি নরেন্দ্রনাথ উরাও আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমি আমাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে অনেকগুলো সমস্যা রয়েছে, সেগুলো বিমলদা কিছুটা বলে গেছে, তার সাথে আমি একমত, তার সাথে আরও কিছু যোগ করতে চাই আমি। আমাদের এখানে মূলত সমস্যাগুলো হচ্ছে শিক্ষা এবং বাল্য বিয়ে। শিক্ষার মানটা, শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে থাকার কারণে আমাদের এই বাল্য বিয়েটা অনেকটা চেপে বসেছে বা অনেকটা অগ্রগতি হচ্ছে, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আমাদেরকে এই বাল্য বিয়ে প্রতিরোধ করার জন্য আমাদেরকে শিক্ষা ক্ষেত্রটাকে আরো বেগবান করতে হবে, সামনের দিকে এগিয়ে দিতে হবে, আর শিক্ষা প্রসারটা আরো বৃদ্ধি করতে হবে। আমাদের এই আদিবাসী হিসাবে বা সরকার সম্প্রদায় আদিবাসী হিসাবে আমাদের অনেকগুলো সমস্যা শিক্ষাগুলো গ্রহণ করার ক্ষেত্রে। এই সমস্যাগুলো হচ্ছে এখন দেখা যায় যে এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি না। কারণ হচ্ছে আপনারা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে আমাদের এই সাঁওতাল সম্প্রদায়ের কিছুটা হলেও আপনার হচ্ছে গিয়া একটু নার্ভাসনেস কাজ করে, সাথে সাথে হচ্ছে গিয়া অন্যান্য সম্প্রদায়ের সাথে বা অন্যান্য সম্প্রদায়ের যে ব্রেন আমাদের বা সাঁওতাল সম্প্রদায়ের সেই ব্রেনটা আসলে অনেকটা পিছিয়ে আছি। আমাদের সাঁওতাল সম্প্রদায়ের একটা ভয় ভীতিটা আমাদের মধ্যে খুবই প্রচুর পরিমাণে আমাদের ভিতরে জাগ্রত করে। একটা ছেলে বা একটা মেয়ে দেখতে যদি একটু সামান্য বড় হইলে পাশের বাড়ির মহিলা বা পুরুষ আমাদেরকে টিটকারি দেয়, কিরে ছেলে বা মেয়ে তো চোখে পড়ে গেল, বিয়ে দিবি কবে? অথচ ওনার বয়স কিন্তু 18 বছর বয়সের খুবই কম, নগণ্য একেবারে, কিন্তু চোখে পড়ার কারণে আর আমাদের মধ্যে প্রচুর পরিমাণে ভয় থাকার কারণে আমরাও মনে করি সত্যি তো ছেলে বা মেয়েটা তো দেখতে অনেক বড় মনে হচ্ছে, আর একটু বয়স পেরিয়ে গেলে তো আর তো বিয়ে দিতে পারবো না, যার জন্য আমরা এই বাল্য বিয়ের ফাঁদে আমরা পড়ে যাই। যার জন্য আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে।
আমার মনে হয় বাংলাদেশের মাঝে চাঁপাইনবাবগঞ্জ দ্বিতীয় স্থানে অধিকার লাভ করেছে বাল্য বিয়ে। আমাদের যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা কাকে বলবো এই বিষয়টা হচ্ছে আমাদের থেকে বড় সমস্যা। কিছু কথা বলতে চাই। আমাদের সমাজে মেয়েরা শারীরিকভাবে বেড়ে ওঠার সময়ই বিয়ে দেওয়া হয়, কারণ আর্থিক সমস্যার কারণে বিয়ে দেওয়া হয়। কারণ সরকার তো বছরে আর্থিক সমস্যা কিছু টাকা দিয়ে থাকে, তারপরেও বাবা মারা বাল্য বিয়ে দিয়ে দেন। কারণ সেই মেয়ে বড় হয়ে গেলে বলে বিয়ে হয় না। আমাদের সমাজে এটাই বড় সমস্যা। আরো বলতে চাই, মাতৃত্বকালীন ছেলে মেয়েরা ভাতা পায় না, সেজন্য বিয়ে দেওয়া হয়। কারণ তারা তো বাল্য বিয়ে করে থাকে, তাই ইউনিয়ন থেকে কোনো সাহায্য কিংবা যোগাযোগ রাখতে পারে না। এটা নিয়ে বাল্য বিবাহর খুব সমস্যা। আমি বলতে চাই, বাল্য বিয়ে না দিয়ে মেয়েকে বড় করে তোলার জন্য, মানে কোনো কিছু পড়াশোনা করে কোনো কিছু করার পর বিয়ে দেওয়া হবে তাকে। আমাদের সামনে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে বাল্য বিয়ে প্রতিরোধ। আমাদের সাঁওতাল সমাজে বাল্য বিয়ে বেড়ে চলেছে। আমাদের সাঁওতাল সমাজে বাবা মারা মেয়েদেরকে বোঝা মনে করে, যার জন্য অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। আর অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে অল্প বয়সে মেয়েরা মা হয়ে যাচ্ছে, যার কারণে অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে অপুষ্টি শিশুর জন্ম দিচ্ছে। আর অপুষ্টি শিশুর জন্ম দেওয়ার ফলে মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি বেড়েই চলেছে। বাল্য বিয়ে প্রতিরোধ করার জন্য সবাইকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি, যেন সকল বাবা মাই তার সন্তানকে অল্প বয়সে বিয়ে না দেয়। সকল সন্তানকে যেন পড়াশোনার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, আমার নাম শিখা। আমি ক্লাস 8-এ পড়ি। বাল্যবিবাহ কেন দেওয়া হয়? কারণ পরিবারের শারীরিক আর্থিক সমস্যার জন্য মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়। আর মেয়ে বড় হলে সবাই বলে বিয়ে দাও। এটা আবার কেমন? এটা 18 বছর আগে না হয়ে, যখন আমরা দেখি যে আমরা যখন যাচ্ছিলাম, আমার বান্ধবী একজন বিয়ে হয়ে গেছে। সে বলছে, কি রে তুই স্কুল যাবি না? বলছে যে না, আমার বিয়ে হয়ে গেছে, আমাকে যেতে দেবে না। আর একটা কারণ হচ্ছে, যখন 18 বছর আগে যে সন্তানের মা হয়ে যায়, তখন মৃত্যুর ঝুঁকি অনেক। যখন কেউ সন্তান জন্মের আগে মারা যায়, সে কিন্তু এখানে কেউ জানে না যে বাল্য বিবাহ রোধ করার জন্য কোন 109 এই নম্বরে ফোন দিলে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য লোক আসে। এই বিষয়ে এই এলাকার কেউ জানে না, তাই এই বিষয়ে আমাদেরকে বেশি করে সচেতন থাকতে হবে। আমি চাই যে এই এলাকার সবাই জানে বাল্য বিবাহ কিভাবে প্রতিরোধ করা যায়। এটা আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমি শেষ করছি। ধন্যবাদ। হচ্ছে আমাদেরকে যে অনেক সময় যে বাল্য বিবাহে দেওয়া হয়, এটার জন্য প্রতিরোধ। কিন্তু আমরা যদি বাল্য বিবাহ যদি দিই, কিন্তু আমাদের শিশু অথবা মা কিন্তু বাল্য বিবাহ বয়স না হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক হচ্ছে মা ও শিশু ঝুঁকি হয়ে যায়। কিন্তু হচ্ছে মায়ের সমস্যা হয়, কোনো সময় হচ্ছে মৃত্যুর মধ্যে ঝুঁকি হয়ে যায়, কোনো সময় বাচ্চা মারা যায়, কোনো সময় বাচ্চা ও মা দুইজন কিন্তু মারা যায়। কিন্তু অনেক সময় কিন্তু আবার হচ্ছে বয়স না হওয়ার কারণে কিন্তু প্রতিবন্ধী শিশুর জন্ম দেওয়া হয়। কিন্তু প্রতিবন্ধী শিশু যদি জন্ম হয়, কিন্তু সেই বাচ্চা কিন্তু অনেক কষ্ট পাবে। মায়ের বাচ্চা কিন্তু মায়েরা কমিউনিটি ক্লিনিকে যায়, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের কি করে আদিবাসী মানে কিন্তু আমাদেরকে পিছিয়ে পড়ে দেয়। কিন্তু তখন বলে কি যে আমার অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আদিবাসী মানে কিন্তু আমাদের মধ্যে সবাই কিন্তু কথা বলতে পারে না। কিন্তু তখন কি করে যে আমার অনেক ব্যথা হচ্ছে, আমার সমস্যা, আমার বাড়িতে কাম আছে, এরকম করে কিন্তু আমাদের আদিবাসীকে কিন্তু পিছিয়ে পড়ে দেয়।
কেন আমাদেরকে পিছিয়ে করে দেবে, তাহলে ওষুধ কিন্তু ঠিক মতো দেয় না, হয়তো বা পায় না, তারপরে অনেক সমস্যা যাওয়ার হয়। আমরা অনেকেই জানি যে বাল্য বিয়ে একটা সামাজিকভাবে একটা অপরাধ। জানার পরেও আমরা মেয়েদেরকে বা ছেলেদেরকে অল্প বয়সে বিয়ে দিই। তার কারণ হচ্ছে আমাদের আদিবাসী পরিবারে বাবা অথবা মা উভয়ে এই পদক্ষেপটা নিয়ে থাকেন। ওরা মানে অন্যান্য কারণেও নেন। বেশিরভাগ হচ্ছে বাবারা একটা নেশা পান করে বলে একটু বেশি বুঝে, তাই এই ভুলটা বাবাদের কারণেই বেশি হয়ে থাকে। কারণ নেশা খেয়ে থাকেন, তাই মানে ছেলে পক্ষ থেকে যদি ভালো পরিবার মেয়েকে দেখতে আসেন, সেই অবস্থায় বাবা চিন্তা করে না যে আমার মেয়েটা অল্প বয়স, বিয়ে দেওয়া যাবে না। কিন্তু সেই ব্যাপারে বাবারা বেশিরভাগই মতামত দিয়ে থাকেন যে আমার মেয়ে এখন ছোট আছে, দেব না, এটা বলে না, কোনোদিন বলে না। আমার পাড়াতেও দেখেছি, এখানেও দেখছি, আর মনে হয় যুগ যুগ ধরে দেখব। এই পরিবর্তনটা যদি জীবনেও যদি সম্ভব হয়ে থাকে, সেটা সম্ভব হবে শুধুমাত্র মায়েদের কারণে। আমাদের সমাজে যদি মায়েদেরকে বেশি করে বোঝানো যায় যে বাল্য বিবাহ একটি আইনত একটি অপরাধ। আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের সেতুবন্ধন সংলাপ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মোসাম্মদ তাসমিনা খাতুনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আপনাদের সাথে অনেকদিন থেকেই আছি, আমি আছি, টিডিএলজি স্যার আছেন। তো আপনাদের জন্যই আজকের এই কমিউনিটি ডায়ালগ, যেটা রেডিও মহানন্দা আয়োজন করেছেন, এই জন্য রেডিও মহানন্দাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই ডায়ালগ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের জন্য যিনি চিন্তা করেন সার্বক্ষণিক, আপনাদের জন্য কাজ করতে চান, আপনাদের জীবনকে চেঞ্জ করতে চান যে মানুষটি, সেই স্যার আপনাদের সামনে উপস্থিত রয়েছেন। আমাদের উপপরিচালক স্থানীয় সরকার স্যার জনাব দেবেন্দ্রনাথ ওরাও স্যার উপস্থিত রয়েছেন। আপনাদের এই এলাকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত রয়েছে, রেডিও মহানন্দার যারা কোঅর্ডিনেটর রয়েছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং আজকে আপনারা যারা উপকারভোগী বা সুফলভোগী হবেন, আপনারা এই গ্রামের সরলা গ্রামের যারা বসবাসকারী অভিবাসী বৃন্দ রয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাদের আজকের এই অনুষ্ঠান মূলত বাল্যবিবাহকে নিয়ে কথা বলার জন্য। অন্যান্য সম্প্রদায়ের ভিতরে বাল্যবিবাহের যে প্রবণতা, আপনাদের মাঝে সবচেয়ে বেশি প্রবণতা দেখা দেয়। আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের চাঁপাইনবাবগঞ্জ বাল্যবিবাহে গত বছর ছিল প্রথম, এবার হয়েছে দ্বিতীয়, এবং একটা মেজরিটি অংশ কিন্তু এই বাল্যবিবাহ যারা দিচ্ছে এটা কিন্তু আপনাদের সম্প্রদায়। এবং যেখানে দেখছেন যে রাষ্ট্র দেশের জনগণকে শিক্ষিত করার জন্য লেখাপড়ার প্রতি এত সহায়তা দিচ্ছে, শিক্ষিত করতে চাচ্ছে জনগণকে, সেখানে কিন্তু বাল্যবিবাহ কিন্তু একটা অন্তরায়। আপনারা জানেন বর্তমানে দেশে বাল্যবিবাহের হার কিন্তু 51.40%। চাঁপাইনবাবগঞ্জে 2023 সালের ব্র্যাকের তথ্য অনুযায়ী এই বাল্যবিবাহের হার শুধু চাঁপাইনবাবগঞ্জে 65.2%।
ভাবতে পারছেন 50%-এরও বেশি এই চাঁপাইনবাবগঞ্জে 65.2%, যার দেশে দ্বিতীয়, প্রথম হচ্ছে পিরোজপুর জেলা। তো এটা আমাদের জন্য একটু চিন্তারই বিষয়। এখানে বাল্যবিবাহ নিয়ে আমাদের কয়েকজন বোন খুব সুন্দর কথা বলেছেন, বাল্যবিবাহকে বন্ধ করতে চান। আমি গত পরশুদিন রেডিও মহানন্দার সাথে একটা প্রোগ্রাম করে এসেছি নাধাই কৃষ্ণপুর এলাকায়। সেখানে আপনাদের সম্প্রদায়ের লোকজন ছিল। সেখানে ওনাদের কিছু দাবি ছিল, ওনাদের কবরস্থান নেই, ওনাদের নিজের বসত বাড়ি নেই, অন্যের জায়গায় বসবাস করেন। ওনারা যে পুকুরের পানি ইউজ করবেন সেই পুকুরটাও তাদের নিজের নেই, অন্যের জায়গায় বসবাস করেন ওনারা। খুব কষ্টের জীবন। নিজের অস্তিত্বের সংকট যেখানে দেখা দেয় সেখানে জীবন কতটা অনিশ্চয়তা সেটা কিন্তু বোঝা যায়। আপনার একটা মাথা গোজার ঠাঁই নেই, শিক্ষা তো দূরের কথা। যেখানে আপনার মেয়েদের বিয়ে দিচ্ছেন, কোনো না কোনো ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, সেই ছেলেটা কি মাথা গোজার ঠাঁই আছে? সেই ছেলেটা কি 1 টাকা ইনকাম করতে পারে? তো আপনাদের এই বিষয়গুলো দেখতে হবে। আপনার মেয়েকে আপনি কার হাতে তুলে দিচ্ছেন? সেই ছেলেটা কি আপনার মেয়ের দায়িত্ব নিতে কি সক্ষম, নাকি আপনার মেয়েকে আপনার থেকেও খারাপ অবস্থায় যাতে যেতে হয় সেই অবস্থায় ফেলে দিচ্ছেন? আপনি বাবা মা যতটা আগলে রাখছেন, পরের বাসায় যখন যাবে সে কি ততটা আগলে রাখবে? কখনোই রাখবে না। সবচেয়ে খারাপ জিনিসটাই খাওয়াবে, আর সারাদিন রাত আপনাকে খাইয়ে নেবে। অসুস্থ হলেও দেখবে না, মনের কোনো কষ্ট হলেও দেখবে না। তাদের কাজ হলো, আমরা বাসায় একটা কাজের লোকে নিয়ে এসেছি, কাজের লোক কাজ করবে, আমরা বসে বসে খাবো। আর আপনাদের যে সম্প্রদায়, আপনাদের আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি পুরুষ মানুষ দিনের বেলা ঘুমিয়ে থাকে। আমি যখন গোদাগাড়িতে ছিলাম আশ্রয়ের ঘর দেওয়ার জন্য উপকারভোগী যখন আমি সিলেকশন করতে যাই, আমি আপনাদের সম্প্রদায়ের প্রত্যেকটি ঘরে গিয়েছিলাম। তো সেখানে প্রত্যেকটা ঘরেই আমি দেখেছি পুরুষ মানুষ দিনের বেলা শুয়ে আছে। আমি এমনও দেখেছি যখন তারা ঘর থেকে বের হয়েছে পুরা শরীর ঘেমে সে কাঁপছে, তার মানে সে চোয়ানি বা বাংলা মদ যেটা বলেন ওটা খেয়ে তারা শুয়েছিল। যখন একটা অফিসার এসেছে তাদেরকে তো বের হতেই হবে ঘর থেকে, সে অপকৃতস্থ অবস্থায় কিন্তু বের হয়েছে, তার মানে সে মাতাল অবস্থায় রয়েছে। সেখানে মহিলা মানুষ বাইরে কাজ করছে, ধান কাটছে, ফসল লাগাচ্ছে, পুরুষ মানুষ দিনে বাসায় ঘুমাচ্ছে। এটা কি আপনাদের সমাজের কি রীতিনীতি, নাকি এটা আপনাদের একটা ট্রেডিশন, নাকি এটা আপনাদের ইচ্ছাকৃত? আপনাদের কি মেয়েরা কি দায়িত্ব নিয়েছেন পুরুষকে খাওয়ানোর নাকি? না, 2জন পুরুষ বলেছেন না, তাহলে কেন আপনাদের মহিলা মানুষ বাইরে যে কাজ করে আর পুরুষ মানুষ ঘরে ঘুমায়? এই প্রশ্নের উত্তরটা আসলে আমাকে খুব অবাক করে যে কিভাবে এটা সম্ভব। আর ম্যাক্সিমাম মায়েরা বলেছেন যেহেতু পুরুষ মানুষ ঘুমায় আপনাদের নিরাপত্তার একটা বিষয় থাকে, মহিলা মানুষ যেহেতু বাইরে থাকে তাদের মেয়ে সন্তানদের ঘরে রেখে যায়, তারা রান্না বান্না করে। তো যখন মা ঘরে থাকে না সেই সন্তানটাও কিন্তু নিরাপদে থাকে না। তো এই নিরাপত্তার কথা চিন্তা করেই খুব দ্রুততার সাথে মেয়েদের 18 বছর হওয়ার আগেই অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। এটাই আমার মনে হয় আসল বাস্তবতা। যদি মন থেকে স্বীকার করলে করবেন, আর যদি স্বীকার করতে না চান, লজ্জিত হন, তাহলে বলবেন যে এটা নয়। আসল ঘটনা এটাই। পুরুষ সে কিসের পুরুষ যে পরিবারকে নিরাপত্তা দিতে পারে না? উনি যদি অপ্রকৃতস্থ থাকে, মাতাল থাকে, তাহলে তার কি কোনো নৈতিক অধিকার আছে সে পরিবারের কোনো দায়িত্ব নেওয়ার বা তার কোনো সংসার করার? এটা আপনারা যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা বুঝবেন। বিয়ে করবেন বা যাকে যে ছেলের হাতে মেয়েকে তুলে দিবেন, একটু নিশ্চিত হবেন সে কি মাতাল অবস্থায় থাকে, সে কি ভালো একটা ছেলে। যদি ভালো না হয় তাহলে দয়া করে মেয়েটাকে নিজের ঘরেই রেখে দেন, একটু হলেও ভালো থাকবে। আপনারা জানেন ইউনিসেফের 2024 সালের জুন মাসের যে তথ্য,
সেখানে প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জন শিশু বা নারী সহিংসতা, পারিবারিক সহিংসতার শিকার। মানে আপনারা ঘরেই নির্যাতিত হন, কিন্তু মুখ ফুটে কেউ বলেন না। আপনার স্বামী হয়তো আপনাকে অত্যাচার করে, নাহলে পরিবারের অন্য কেউ অত্যাচার করে, সেটা নারীও হতে পারে অত্যাচারের শিকার, একটা শিশুও হতে পারে অত্যাচারের শিকার, কিন্তু আপনারা প্রকাশ করেন না বা আমরা প্রকাশ করি না, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আপনারা জানেন যে গবেষণা হয়েছে, সেই গবেষণায় দেখা গেছে, দেখেন 15 থেকে 19 বছরের মধ্যে যাদের বিয়ে হয়, একটু বলবেন আপনাদের এখানে অবিবাহিত কয়জন আছেন? হাত তুলতে পারবেন? অবিবাহিত খুবই কম সংখ্যা। এই যে আমাদের এক বোন হাত তুলতে চাচ্ছে, আবার চাচ্ছে না, ওই যে হলুদ জামা গায়ে দিয়েছে। তো ঠিক আছে, তো আসলে ভালো লাগলো যে এখনো অবিবাহিত আছে, সুন্দর সুন্দর কিছু মেয়ে আছে এখানে, তারা অত্যন্ত পরিপাটি এবং গোছালো। আপনাদের অবস্থা পরিবর্তন হচ্ছে, আপনারা বদ্ধপরিকর মনে হচ্ছে, আপনারা চেঞ্জ আনতে চান, আপনাদের জীবনকে নিয়ে আপনারা ভাবছেন, এটা বোঝা গেল। যাই হোক, আপনারা জানেন যে 15 থেকে 19 বছর বয়সে যাদের বিয়ে হয়, তাদের যে বাচ্চাগুলো যেটা গর্ভবতী হয়, যে মেয়েরা, শুধুমাত্র দেখেন 20 বছর বয়সে যারা গর্ভবতী হয়, সেই মেয়েদের তুলনায় 15 থেকে 19 বছরের মধ্যে যারা গর্ভবতী হয়, তাদের মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায় মাত্র 1 বছরের ব্যবধানে। ভাবতে পারছেন কতটা একবারে বৈজ্ঞানিকভাবে সব গবেষণা করা। আবার বলছে যে 15 বছরের কম যেসব মেয়েরা গর্ভবতী হয়, তাদের মৃত্যুর সম্ভাবনা 20 বছর বয়সে যারা গর্ভবতী হয় তাদের থেকে 5 থেকে 7 গুণ বেড়ে যায়। 15 বছরের নিচে যাদের বিয়ে হয়, তারা যদি গর্ভবতী হয়, তাহলে 20 বছরে যারা গর্ভবতী হয় তাদের তুলনায় 5 থেকে 7 গুণ মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। তার মানে বয়সটা দেখছেন, এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে বয়সটা। তার মানে কি, আপনাদের বিয়েতে শুরু হয় 10 বছর থেকে, আপনার তো সর্বোচ্চ 15 বছর পর্যন্ত আপনারা যান। সেখানে বলছে 15 থেকে 19 বছর বয়সে যদি আপনারা বিয়ে করেন, সেখানে কিন্তু আপনাদের মায়েদের মৃত্যু ঝুঁকি অনেক থেকে যায়। আপনারা জানেন 15 বছরের পূর্বে যেসব মায়েরা সন্তান প্রসব করে বা গর্ভবতী হয়, তাদের ফিস্টুলা হওয়ার সম্ভাবনা, ফিস্টুলা একটা রোগ যেটা নারীদের সবচেয়ে বেশি হয়ে থাকে, এই ফিস্টুলা হওয়ার সম্ভাবনা 88%, 88%, 80-এর উপরে। তাহলে আর ভাবতে পারছেন কতটা বিপজ্জনক আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য। ভাবতে হবে এবং আমাদের বোনের যে মায়েদের যে ভবিষ্যৎ, এটা চিন্তা করতে হবে। বিশেষ করে সমাজের একটা বড় অংশ কিন্তু নারী। এই নারীর উন্নয়ন যদি না হয়, দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই হবে না। আমরা আশা করব আপনাদের জন্য রাষ্ট্র ভাবছে, আপনাদের জন্য জেলা প্রশাসন ভাবছে, আপনাদের জন্য উপজেলা প্রশাসন ভাবছে, আপনাদের জন্য আমরা ভাবছি, আমরা আপনাদের পাশে রয়েছি। শুধু দরকার আপনাদের সদিচ্ছা, নিজেকে পরিবর্তন করার যে সদিচ্ছা, এটা আপনাদের কাছে আমরা চাই। এই মেসেজটুকু আমরা আপনাদের কাছে দিতে এসেছি। আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে, আপনাদের শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে, আপনাদের নিরাপত্তার বিষয়ে আমাদের সহযোগিতা করা হচ্ছে। পুরীতে বুড়ি নয়, এই কথা যেন আমাদের মনে থাকে সবার। এ পর্যায়ে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের এই সেতু বন্ধন সংলাপ অনুষ্ঠানের মধ্যমণি, সম্মানিত প্রধান অতিথি, চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় সরকারের সম্মানিত উপপরিচালক মহোদয় জনাব দেবেন্দ্রনাথ উরাওকে। আজকে আমাদের রেডিও মহানন্দা একটি উন্নয়ন সহযোগী সামাজিক রিলেটেড যেটা কাজ করে, সেটা হলো রেডিও মহানন্দা। সেতু বন্ধনের এবং সমষ্টি প্রকল্পের আওতায় আমাদের যে প্রোগ্রাম চলছে, একটা ধারাবাহিক প্রোগ্রাম,
এই প্রোগ্রামের অংশ হিসাবে আমরা এখানে আছি। আসলে আমি যখন নিজেকে পরিচয় দিই আমি একজন আদিবাসী, আমি একজন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সম্প্রদায়ের সন্তান, তখন কিন্তু আমি আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সব জায়গায় কথা বলা যায়, নিজের জ্ঞাতি ভাই বোনদের সামনে কথা বলা যায়, কারণ আমি জানি যে আমাদের সমস্যা হলো আমরা নিজেদেরকে চিনি না, হ্যাঁ, নিজেদেরকে সম্মান দিতে জানি না। তো আমার মনে হয় যে আপনারা যারা আছেন 3টা থেকে এসেছেন না, 3টাতে বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, যে মনোবিজ্ঞান বলছে যে মানুষের ধৈর্য ধারণ ক্ষমতা সর্বোচ্চ 45 মিনিট। 45 মিনিটের উপরে গেলে সেটা আর কথা থাকে না, বক্তব্য থাকে না, এমনি ডান বাম দিয়ে বাতাসে উড়ে যাবে কথা। তা আমার মনে হয় আপনাদের সবাইকে আমি জোহার জানাচ্ছি। এখানে যারা আছেন আমাদের সাঁওতাল সম্প্রদায়, সবাই না সাঁওতাল, এখানে অনেকেই আমরা বিশ্বাসের দিকে কেউ খ্রিস্টান হতে পারি, কেউ সনাতনী হতে পারি, তাই না, হতে পারি, এটা কোনো বিষয় না। কিন্তু এক জায়গায় একটা পরিচয়, সেটা হলো জাতির দিক দিয়ে আমরা সবাই ঘর বা সাঁওতাল যেটাই বলি। আমি দেখেছি এখান থেকে বেড়ে ওঠা, তো আমি পারিবারিকভাবে আমার নিজ জেলা সিরাজগঞ্জ, আপনার নাম শুনছেন তারাস উপজেলায়, তারাস উপজেলা উল্টা মিশন, নাম শুনছেন? হ্যাঁ, উল্টা মিশন, এখান থেকে পড়াশোনা করছি। আমি কিন্তু এভাবে বেড়ে ওঠা, যে যখন আমি কথা বলি তখন মনে হয় যে আমি আমার নিজের মানুষের মধ্যে এসেছি। যখন গাড়ি থেকে নামলাম তখন মনে হয় যে এরকমই পরিবেশ আমাদের, এরকমই পুকুর থাকবে, এরকমই ঘর থাকবে, ঘরের মালিকানাকে জানি না, এরকম পুকুর থাকবে কিন্তু পুকুর কে খায় জানি না, হ্যাঁ, সব কিছু না, হ্যাঁ, কিন্তু থাকতেছি। আমার মনে হয় আমাদের না থাকাটাই ভালো। পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা তার সম্পদ না, কিন্তু আমার চোখ আছে, আমার হাত আছে, পা আছে, আমি সুস্থ, এটাই সম্পদ। আমি মনে করি যে আমাদের কেউ কিন্তু 10 বিঘা জমি নাই, 100 বিঘা জমি নাই, কিন্তু আমার যে মাথা, আমার যে বুদ্ধি, এটাই হলো আমার বড় উর্বর শক্তি, এটাই আমার শ্রেষ্ঠ জমি। জমিটাকে কাজে লাগাতে হবে। আজকে বাল্য বিবাহ নিয়ে কথা হচ্ছে, বাল্য বিবাহ যখন কথা বলছি তখন দেখছি যে বিয়েটা কিন্তু একটা পবিত্র সামাজিক সংস্কার, হ্যাঁ, সামাজিক সংস্কার, সামাজিক কাজ নয়, এটা পবিত্র সাক্রামেন্ট, খ্রিস্টান ভাষায় সাক্রামেন্ট বলা হয়। এই সাক্রামেন্ট যেটা পবিত্র, সেটা কেন আমি অপবিত্র করব? খ্রিস্টীয় ধর্মে আছে যে ঈশ্বর যাকে যুক্ত করেছেন মানুষ যেন তাকে বিচ্ছেদ না করে। আর সনাতনে আছে আমার দেহ তোমার হোক, তোমার দেহ আমার হোক, তাই না? এই যে দেহ ভাব বিনিময় মাঝে সামাজিকতা, সেটা কিন্তু একটা পূর্ণ বয়সের কারণে। এটা কি গাছ? এটা কি গাছ? এখন আম গাছ না? কি গাছ? কি আম? কৃষাপাত, তাহলে জাত তো ভালোই, কৃষাপাত। যে এখন যদি বলি আম গাছকে, যখন বলি যে এখন আমি আম খাবো, পাওয়া যাবে? কাটলে কুটলে ডাল ডুল ছাটলে পাওয়া যাবে কোথাও আম? আমার মনে হয় এই যে একজন আমার ছোট বোন বা যার বয়স 12, তাকে যতই কাটা ছাটা করে না, কোনো কিছু পাওয়া যাবে, বিয়ের কোনো উপাদানই পাওয়া যাবে না। কি কথা ঠিক আছে? কোনো কিছু পাওয়া যাবে না। একটা পাওয়া যাবে তখন তার মেনস্ট্রুয়েশন হবে, তার একটা সময় আসবে, তারপরে এগুলো ঘটে সামাজিক। তাহলে সেই বয়সে আমি যদি তাকে কুড়াল মারি, তার জীবনটাকে নষ্ট করি, তাহলে কিন্তু ঠিক না, কোনো কাজে লাগে সমাজের বাধা। যে সন্তানকে আপনি কোলে নিয়ে আছে না, কোলে নিয়েও দেখছি ওখানে, ওই সন্তান দেখেন জীবনের মায়া মমতা সবকিছু সন্তানের উপর। কিন্তু আমি তো মনে করি আমারও 2 মেয়ে, সন্তানের চেয়ে মনে আর প্রিয় কেউ কোনো কিছু দেখি না। সেই সন্তান কিন্তু আপনি কোলে নিচ্ছেন, এই সন্তান আর কত আশীর্বাদ দিচ্ছেন না, দোয়া করতেছেন, এই সন্তান কিন্তু আপনাকে অভিশাপ দিবে। আপনার সন্তান কিন্তু অভিশাপ দেবে যে আমাকে তুমি মানুষ করো নি, লেখাপড়া শিখাও নেই, আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। আর আমরা যারা বিবাহিত এখানে যারা আছি, আমি সবাই অনসহ আমরা, আচ্ছা হাত তুলে দেখান তো, বিয়ে করে কেউ শান্তিতে আছি? কেউ যদি শুনি তাহলে বলবেন কেউ না। আমি তো 1 নম্বর নাই, আমি 1 নম্বর নাই শান্তিতে। এর মধ্যে একটা অশান্তির জায়গা আর মনে হয় রাখে না। আমার মনে হয় পৃথিবীতে একটা নরকের জায়গা হলে এটাও একটা আছে, কি বলেন? আর এটা সেটা প্রতিদিন আসছি,
একটু বেজার হয়ে আসছি, আবার যাবো তা মুখ বার করে থাকবে, হ্যাঁ এইরকম খালি বেজারের উপরে চলছে। হ্যাঁ এই তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা লেখাপড়া শিখতে হবে, হ্যাঁ লেখাপড়া শিখতে হবে। আমরা আদিবাসী হব কিন্তু আদিম থাকবো না, হ্যাঁ কি আদিবাসী হব কিন্তু আদিম থাকবো না। আমরা লেখাপড়া আমাদের যে যোগ্যতা দক্ষতা এগিয়ে যেতে হবে পৃথিবীতে। আবার আমাদের ভারতের রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। সে কি ওরা ওনার সাঁওতাল না বাঙালি? ভারতের মতন একটা এত বড় রাষ্ট্র, সেখানকার একটা 1 নম্বর ব্যক্তি হলো, তাই না? তাহলে কত সেখানে সে কি এমনি গেছে ওখানে লেখাপড়া? তাকে রাষ্ট্র তাকে নিয়ে গেছে যে তুমি 1 নম্বর ব্যক্তি ভারতের। আর এই যে মদ খাওয়া, তো মদ খাওয়া, এই যে এগুলা মদ খাওয়াটা কি বলবো, যে এটা কোনো ইয়াতেই পড়ে না, কথার মধ্যেই পড়ে না। মদ খায় যদি দৃঢ়তা স্থির থাকা যায়, তাও মদ খাওয়া মানে একটু একা তো খাওয়া যায় না, তাই না? কমপক্ষে 2-3 জন লাগে, একা খাওয়াই যায় না। আপনাকে যদি বলে ঠিক আছে একটা বোতল দিলাম, একা একা খুব ঘরে বসে খান, আপনি খেতে পারছেন, সঙ্গ লাগবেই, হ্যাঁ সঙ্গ লাগবে। এখন দেখেন আপনি, আর এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, আগে দূরে দূরে লেখাপড়া শিখতাম। এখানে আধা কিলোর মধ্যে প্রাইমারি স্কুল আছে, বেসরকারি প্রাইমারি, আবার আনমুরা আছে না এদিকে। তারপরে এই যে ইয়াতে ওই যে মাসুদ কামাল নাকি একটা আছে। আমার মতো যত কষ্ট হোক লেখাপড়া শিখবে না, লেখাপড়া পড়ান ছেলে মেয়েদেরকে, লেখাপড়া কোনো বিকল্প নাই। কিন্তু এটা আপনি আমি মরে যাব, কিন্তু আমাকে কে স্মরণ করবে? আমার সন্তান। সেই সন্তানকে যদি আমি মানুষ না করে যাই তাহলে কিন্তু ভালো হবে। অনেক কথা হলো, আমাদের যে বাল্য বিবাহগুলোকে যে আলোচনা চলছে, ইউনোর মধ্যে ঠিকই বলছে না, আপনি বলছেন। তা আমি বলি যে আজকে কিন্তু একটা নারী সমাবেশের কথা মনে হচ্ছে, তাই না? নারী না, হিন্দু ধর্মে কি দেবতা বেশি না দেবী বেশি? দেবী বেশি, তাই না? দেবী বেশি মানে নারী বেশি। দুর্গা কি? নারী। সরস্বতী, লক্ষ্মী সবই দেবী বা নারী। আর গণেশ, গণেশ পুরুষ, কিন্তু মুখটা কেমন? তাহলে দেখেন পৃথিবীতে সর্বশক্তি হলো নারী শক্তি। নারী শক্তি হলো সবচেয়ে কঠিন শক্তি। এই নারী দ্বারাই জগৎ অনেক কিছু পরিবর্তন আসে। তা আমার মনে হয় যে আপনাদের মধ্যে নারীত্ব আছে, আপনার যে মা জাতি, এই মা জাতি আপনারা যদি জেগে ওঠেন তাহলে কিন্তু সমাজে পরিবর্তন আসবে। আমার সমাজ, আমার রাষ্ট্র পরিবর্তন হতে হলে আমার পরিবার থেকে শুরু করতে হবে। এই পরিবার হিসাবে আপনার মা হিসাবে দায়িত্ব আপনার পালন করতে হবে। আপনার সন্তানকে, আপনার মেয়েকে 18 নিচে বিয়ে দেওয়া যাবে। আমি তো মনে করি যে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেওয়াই ঠিক। এবং ছেলেদের 21, হ্যাঁ দেখেন এই যে এখানে সবাই ইয়া নিছ তো না, ওই যে HPV টিকা নিছ, ওই যে জরায়ের মুখে ক্যান্সার নিছ। হ্যাঁ HPV টিকা নিতে হবে, জরায়ের মুখে ক্যান্সার। দেখো এখন সরকার কোথায় যাচ্ছে, অনেক মেয়েদের অনেক ভিতরে ইন্টারনাল বিষয়গুলো অনেক জটিল। পুরুষের তো বহিরাঙ্গ দেখা যায়, মেয়েদের গুলো দেখা যায় না। যার কারণে এই যে জরায়ের মুখে টিকা, এটা কিন্তু নিতে হবে সবাই। যেখানে যেখানে যে সেন্টার আছে না আমাদের, যে ইপিআই না, ইপিআই সেন্টার, সেখানে নিতে হবে। কেউ যেন মিস না করে, শতভাগ মিস করতে হবে, মিস করা যাবে না। অনেক কথা হলো, আপনাকে একটু বলি আমরা বাল্য বিবাহকে না বলি। হ্যাঁ তাহলে আমি যদি বলি বাল্য বিবাহকে, আপনারা বলবেন কি? না। বাল্য বিবাহকে, বাল্য বিবাহকে, বাল্য বিবাহকে হ্যাঁ না না বলি, কোনটা? তাহলে আমি চাই যে বাল্য বিবাহ হবে না। আমার আদিবাসী সমাজ, আমার এই জেলা বাল্য বিবাহ মুক্ত জেলা হবে, বাল্য মুক্ত ইউনিয়ন হবে। সবার প্রতি শুভকামনা থাকলো। অনেক কথা হলো, আপনারা ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে
আমরা এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের সভার সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আব্দুর রহিম, প্রধান শিক্ষক, মানপুর প্রাথমিক বিদ্যালয়। আমাদের মত বিনিময় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা সম্মানিত উপপরিচালক, স্থানীয় সরকার প্রশাসন এবং আমাদের সম্মানিত ইউনো সাহেবকে পেয়েছি, যাদেরকে আমরা অনেক দাওয়াত দেওয়ার পর পাওয়া যায় না, কিন্তু এই মানপুর সাল্লা চাম্পাতলাবাসীর জন্য একটি সৌভাগ্য খবর যে এমন একজন ব্যক্তিকে আমরা নিয়ে এসেছি যিনি অনেকবার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। আমার জানা মতে, যেহেতু আমি জেলা আইন শৃঙ্খলা কমিটির একজন সদস্য হিসাবে জানি, আর বাল্য বিবাহর প্রভাব এত খারাপ যে আমি রানীহাটি গিয়েছিলাম, তো সচিব বলল যে আমার 2 দিনে 3টা বাল্য বিবাহ আছে। হ্যাঁ, মানে বাল্য বিবাহ তালাক আসছে, তো এটা খুবই খারাপ দিক। আমরা বাল্য বিবাহ একমাত্র দূর করতে পারবো যে আমরা মা বাবা যদি সচেতন হই, তাহলে এটা দূর করা যাবে। আর বলা হয়েছে যে মানুষ মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে আমল চলে। একটা হলো ভালো কাজ করা দুনিয়াতে, তারপর বলা হয়েছে আও ইলমই আন্তাফাবি, তোমরা এমন কিছু জ্ঞান শিখো যে জ্ঞান নিজের উপকার, মানুষের উপকার। এই যে আপনারা এখানে স্যার যে কথাগুলো বললো, সেগুলো আপনারা একটু ভালো শুনলেন এবং বাড়ি গিয়ে এই কথাগুলো আপনাদেরকে প্রচার করতে হবে। আর আমাদের ইউনো স্যার একটা কথা বলেছিলেন যে অল্প বয়সে বিয়ে হলে যে বাচ্চা হতে গিয়ে মহিলাদের ফিস্টুলা নামে একটা অসুখ রয়েছে, যেটা হলে আপনার পায়ুপথ এবং জনিপথ, এই পথের একটা আপনার যে পথটা রয়েছে এটা ছিঁড়ে যায়। এই ছিঁড়ে গেলে আপনার যতদিন বাঁচবে এই মেয়েটা সবসময় পেশাব ঝরতে থাকবে, আর এই পেশাব ঝরলে ওই বাচ্চাকে আর স্বামী রাখবে না। আর অল্প বয়সে বিয়ে হলে লেখাপড়া প্রথমে বাদ হয়ে যায়, দ্বিতীয়বার যদি স্বামী স্ত্রীর মিল মহব্বত না হয় ছাড়াছাড়ি হয়ে যায়। এই ছাড়াছাড়ি হয়ে গেলে দ্বিতীয়বার বিয়ে দেওয়া খুবই কঠিন, কেননা এলাকার লোক তখন দুর্নাম করে যে এই মেয়েটা ভালো লাগে, তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর দেখা যায় অল্প বয়সে বিয়ে হলে সিজারের ব্যবস্থা করতে হয়। এই সিজার করতে গিয়ে আর মা বাবা কি টাকা দেয়, পুরুষ পক্ষ মানে স্বামী পক্ষ কেউ দেয় না। হ্যাঁ, আর এখানে সবচাইতে বড় ক্ষতি হলো আপনার মেয়েটা একেবারে মৃত্যুর পথে চলে গেল। বলা হয় কেউ আমায়তল মুমিনান মুতাম্মিদান ফাজাজাও জান, কোনো মানুষ যদি জেনে বুঝে কাউকে হত্যার পথে দিয়ে দেয়, তাহলে তার স্থান হবে নরক, মানে জাহান্নাম। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা বাল্য বিবাহ দিবেন না। আর কোনো সময় স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। এটা যখন কোনো বাচ্চা মায়ের গর্ভে থাকে, কেউ যখন ঘুষি মারে বা লাথি মারে স্বামীতে, এটা হলো শিশুর প্রতি সহিংসতা করে, একটা ছোট্ট বাচ্চার প্রতি। আর একটা বাচ্চা যে অধিকার রয়েছে লেখাপড়া, আমরা যদি লেখাপড়া করতে না দিই, তাহলে এটা একটা অল্প সহিংসতা করা হবে। অনেক শিক্ষক দেখা যায় আপনার বাচ্চাকে মারে, এটা হলো সহিংসতা করা। অনেক মা তার বাচ্চাকে মারে, এটাও সহিংসতা করা। তো আমরা এই দিক থেকে দূরে থাকবো। আমাদেরকে এই সঠিক পথে চলার সৃষ্টিকর্তা আমাদেরকে তৌফিক দেয় এবং আমরা সুন্দরভাবে এই চাম্পাতলা এলাকাকে বাল্য বিবাহ মুক্ত এলাকা গড়ে তুলতে পারি, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আদিবাসীদের জীবনমান উন্নয়নে 7 পর্বের ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান সেতুবন্ধনের আজকে সম্প্রচারিত হলো 3য় পর্ব। প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড ইথিওনিক মাইনরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি ও সংস্কৃতি সংরক্ষণ এবং কমিউনিটি মিডিয়ার সাথে আদিবাসীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যেই ছিল আজকের এই সেতুবন্ধন অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 এর আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় আয়োজন করেছে কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM। দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনাদের। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।